নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। কাজের ব্যস্ততায় আর কিছু সমস্যার জন্য আসতে পারিনি এতদিন। তার জন্য আমি খুবই দুঃখিত। ভালো তুমি বাসবাই গল্পের দ্বিতীয় পর্ব আগেই তৈরি ছিল, কিন্তু সমস্যার কারণে ছাড়া হয়নি। তাই সেই গল্পে আমি আমার বক্তব্য রাখতে পারিনি। চলুন বেশি কথা বাড়াবো না, মূল গল্পে ফিরে যাওয়া যাক। হঠাৎ রাতের দিকে পুলিশ আমার বাসায় এলো। তারা আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। আমার কথার প্রতি উত্তরে তারা বলে, চলুন আমাদের সাথে, গেলেই দেখতে পাবেন আমার বুকের ভেতরটা টিপটিপ করছে। জানি না কি দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। এমনি তো নোবাকে খুঁজে না পেয়ে টেনশনে আমার মাথা ঠিক নেই। এই 2 দিন না ভালো করে ঘুম, না ভালো করে খাওয়া দাওয়া হয়েছে। আমার শরীর খুবই ক্লান্ত, এমনকি দুর্বল হয়ে পড়েছি। আমি এই 2 দিনে তার উপর এরা আমাকে টেনশন দিচ্ছে। কি এমন হয়েছে যার জন্য আমাকে এভাবে ডেকে নিয়ে এসেছে? ওরা কি নোবাকে খুঁজে পেয়েছে যার জন্য আমাকে এভাবে ডেকে নিয়ে যাচ্ছে? কিন্তু খুঁজে পেলে আমাকে বলতো, নয়তোবা নোবাকে সাথে করে আমার বাসায় নিয়ে যেত। কিন্তু সেটা না করে আমাকে কেন নিয়ে যাচ্ছে, আর কোথায় বা নিয়ে যাচ্ছে? নাকি ওরা আমাকে সন্দেহ করছে? কোনটা? আমার মাথায় কিচ্ছু আসছে না। টেনশনে মনে হচ্ছে এবার মনে হয় আমার মাথা ফেটে যাবে। আমি আর পারছি না। প্রায় আধা ঘন্টা পর ওরা আমাকে যে জায়গায় নিয়ে এলো তা দেখে আমার আত্মারাম যেন কেঁপে উঠেছে। তার মানে কি আমি যা ভেবেছি তাই সত্য? না, না, এ কখনোই হতে পারে না। আসলে পুলিশ আমাকে মর্গে নিয়ে এসছে। পুলিশের গাড়ি থামার সাথে সাথে এসআই ও 2 জন কনস্টেবল নেমে পড়ল। আমি এখনও গাড়ির ভেতরে ঠাঁই করে বসে মর্গের সাইনবোর্ডের দিকে তাকিয়ে আছি। পা দুটো থরথর করে কাঁপছে। এসআই বলে, নেমে আসুন। ওদের কথা যেন আমার কানে যাচ্ছে না। এসআই আবার বলে, কি হলো, নেমে আসুন। এবার আমি না চাইতেও নেমে আসলাম। কি অপেক্ষা করছে আমার জন্য মর্গের ভেতরে? তাহলে কি আমার নোবা আর আমার মাঝে নেই? না, 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 না। আল্লাহ অন্তত এতটা নিষ্ঠুর না। তিনি আর যাই করুক, এবার অন্তত আমাকে আর সর্বহারা করবে না। এইসব ভাবতে ভাবতে আমি ওদের পেছন পেছন মর্গের ভেতরে গেলাম। ও, ভুলেই তো গিয়েছিলাম বলতে, আমার সাথে আমার বন্ধুও এসেছে। যাই হোক, সেখানে গিয়ে তারা একটি লাশ রাখার রুমে আমাকে নিয়ে গেল। এরপর গুনে গুনে 5টা লাশের পর 6 নাম্বার লাশ থেকে কাপড় সরালো। আমি দেখার সাথে সাথে 2-3 কদম পিছিয়ে গেলাম। না, এ হতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব না। এত নিষ্ঠুরভাবে এমনটা কেউ করতে পারে না। আসলে আমি দেখতে পাই সিটে যে লাশ শুয়ে শুয়ে আছে সে আর কেউ নয়, নোবা। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হলো লাশের মাথা নেই। এটা দেখে আমার কষ্টে বুকটা ফেলে যাচ্ছে। এই লাশটি যে নোবার লাশ সেটা বুঝতে পারলাম অনায়াসে। আসলে লাশটির হাতে সেই আংটি ছিল যা আমি বিয়েতে ওকে দিয়েছিলাম। আর পুলিশ ওর কাছে যে ফোন পেয়েছে তা নোবার, এমনকি পরনের জামা কাপড়ও নোবার। এই জামা কাপড় পরে রাতে যে শুয়েছিল, এর মানে নোবা কি আর আমার মাঝে নেই? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চেঁচিয়ে কান্না করতে শুরু করলাম। আমি কান্না করতে করতে বললাম, এটা কি করে হয়ে গেল? কেন আমার সাথে বারবার এমনই হয়? যাকে আমি ভালোবাসি সেই আমার থেকে দূরে সরে যায়। এমন কেন হয় আমার সাথে? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আল্লাহ বারবার আমার পরীক্ষায় ফেলেছে? ও নোবা, নোবা, ওঠো না। আমি আর পারছি না। হয়তো তুমি আমার ডাকে সাড়া দাও, নয়তো তোমার সাথে আমাকে নিয়ে যাও। ফারহান বলে, মোবাসির থাম, আমার একটাই বেস্ট ফ্রেন্ড, তার নাম ফারহান। আমি বললাম, ফারহান তুই জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ও চলে গেল কি করে? ফারহান বলে, মোবাসির শান্ত হয়ে যা। আমি বললাম, কি করে শান্ত হব বলতে পারিস? এতদিন ধরে ওর সাথে আছি, সে আমাকে স্বামীর অধিকার না দিলেও আমি কিন্তু ওকে স্ত্রী মানতাম। কে করেছে ওর এই অবস্থা? ফারহান বলে, মোবাসির আমি দেখেছি, তুই শান্ত হ। শান্ত হতে বললে কি শান্ত হওয়া যায়? এদিকে ধীরে ধীরে আমার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। আমি আর ধরে রাখতে পারছি না নিজেকে। হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তারপর কি হলো আমি আর কিচ্ছু জানি না। মর্গে থেকে কখন কিভাবে হসপিটালে এলাম, কয়দিন অজ্ঞান হয়ে পড়ে আছি, নোবার লাশের সাথে বা কী হলো কিচ্ছু জানি না।
যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি পাশে আমার সৎমা ও বাবা বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে বাবা বলে, মবাসির। আমি বললাম, এতদিন পর দরদ দেখাতে এসেছ? বাবা বলে, বাবা ভুল বুঝিস না আমাকে। আমি বললাম, তো পুজো করব, এতদিন তো আসনি। সৎমা বলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি বললাম, আপনি কোনো কথা বলবেন না, আপনার জন্যই আমার বাবা এমন হয়েছে। যান এখান থেকে, চলে যান। আর বাবা, তুমিও চলে যাও। বাবা বলে, কিন্তু বাবা। আমি বললাম, কোনো কিন্তু নয়, তোমরা এবার আসতে পারো, আমাকে একা থাকতে দাও। আমার কথা শুনে বাবা মা চলে গেল। এদিকে আমার মাথা কাজ করছে না, এটা কিভাবে হলো? আয়ান তো আমার কাছে, তাহলে নোবাকে কে মারতে পারে? ভাবনায় ছেদ পড়ল। ডাক্তার আসাতে ডাক্তার এসেছে আমাকে চেক আপ করতে। তখন ডাক্তারের কাছে জানতে পারি আমি নাকি আজ 3 দিন ধরে হসপিটালে অজ্ঞান হয়ে পড়ে আছি। এটা শুনে তো আমি আসমান থেকে পড়লাম। আমি আজ 3 দিন ধরে হসপিটালে? তাহলে নোবার লাশের সাথে কি হয়েছে? আমি উঠতে চাইলে ডাক্তার জানাই আমাকে আরও 2-1 দিন হসপিটালে থাকতে হবে, কিন্তু আমার হাতে যে অত সময় নেই। আমাকে যে এখনই যেতে হবে পুলিশ স্টেশন। ডাক্তারের কথা অমান্য করে এক প্রকার জোর করে চলে আসি আমার গন্তব্য পুলিশ স্টেশন। আমি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারি ওরা নদীর ধারে লাশটা পেয়েছে। এক জেলে নাকি কে দেখে পুলিশকে খবর দিয়েছে। এখন নোবার লাশ ময়না তদন্ত করা হয়নি, পোস্টমর্টম করার পর জানা যাবে কীভাবে হত্যা করা হয়েছে। পুলিশের মুখে এসব শুনে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমার কলিজাটা ফেটে যাচ্ছে ওর জন্য। কে ওকে এমন নির্মমভাবে মারল? তার কি একটুও হাত কাঁপেনি? পুলিশ বলে আজ রাতে রিপোর্ট আসবে, আসার সাথে সাথে আপনাকে আমি জানাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আমার বাসায় আর কেউ নেই, এখন খুব একা আমি। এতদিন তো এ বাসায় নোবা ছিল, আজ তো কেউই নেই। এখন আমি কিভাবে থাকবো? মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করছি, রিপোর্টে যেন অন্য কিছু আসে, নোবার সাথে যেন কোনোভাবে ম্যাচ না খায়। ডাক্তার যেন এটা বলে যে এটা আপনার স্ত্রীর লাশ না। নোবাকে নিয়ে ভাবনায় আর একাকিত্বতায় আমার প্রতিটা মুহূর্ত কাটছে। সত্যিই কি নোবা মরে গেছে? না, আসলে রহস্যে আমি অবগত ছিলাম না, সেটা এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। যাই হোক, অন্যদিকে নোভা বলে আমার বাসায় নোবা যে রুমে আছে সেই রুমের চারিদিকে তাকিয়ে বলে, তাহলে এটা কার বাসা? লোকটি বলে, এটাও আমাদের বাড়ি। নোবা আর কিছু না বলে লোকটির সাথে যেতে লাগলো বেশ কিছুক্ষণ। গাড়ি চলার পর বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। লোকটি ওকে নিয়ে বাড়ির ভিতরে গেল। লোকটি বলে হাই। মা বলে, কিরে কই ছিলি? লোকটি সেই উত্তর না দিয়ে বলে, মা তুমি না বউ চেয়েছিলে? মা বলে, হুম। তো লোকটি বলে, এই দেখো পড়ি এসেছি। এই বলে নোবাকে সামনে বের করলো। আসলে এতক্ষণ নোবা লোকটির পিছনে ছিল, তাই লোকটির মা দেখতে পায়নি নোবাকে। নোবাকে দেখে লোকটির মা অবাক হয়ে বলে, উমা, এ তো মেয়ে না রে, সত্যিই পড়ি। কাকে যেন ডাক দিল, এই ঝিলমিল, আব্রাহাম, তোরা কই? দেখ এদিকে আয়। ভেতর থেকে কে যেন বলল, হ্যাঁ মা আসছি কিছুক্ষণ পর। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বেরিয়ে এলো। মা বলে, এই দেখ তোদের ভাই ভাবি নিয়ে এসেছে। মেয়েটি বলে, কই মা? বলে, এই দেখ পুরো বাড়িতে যেন খুশির রোল পড়ে গেল নোবাকে নিয়ে। কিন্তু নোবার যেন কিছুই ভালো লাগছে না, ওর মন পড়ে আছে আয়ানের কাছে। বাসা থেকে বেরিয়েছে আয়ানের সাথে পালিয়ে যাবে বলে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না। এদিকে সবাই যেন নোবাকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছে। লোকটির মা বলে, কিরে বাপজান, এতদিন বিয়ে করলাম আর আজ পড়ি নিয়ে এসে পড়লি? লোকটি বলে, আসলে মা ওর বাসা থেকে মেনে নিচ্ছিল না, তাই ও চলে এসেছে। লোকটির মা বলে, এ মা দাঁড়া, আমি ওকে বোঝাচ্ছি। অপরদিকে আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি, রাস্তায় রাস্তায় ঘুরছি। নোবার খনিকে আমি পেলে মেরেই ফেলবো। সবার ধারণা মতে নোবা মারা গেছে, কিন্তু আমার মতে না, কারণ আমি পুলিশের থেকে খুঁজে নিয়ে সেই জেলের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি লাশ নাকি পড়েছিল রাতের দিকে। এরপর আমি ফরেন্সিক ল্যাবে যাই। সেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি লাশ নাকি 7 দিন পুরনো, কিন্তু আমার নোবা তো পালিয়েছে 6 দিন হলো। কথাটা শুনে আমার মনে খটকা লাগলো। তাহলে এটা নোবার লাশ কোনোভাবেই হতে পারে না, এটা নোবার কাপড় পরিহিত অন্য কারো লাশ।
যাকে হবু নোবার মতো কাপড় পরিয়ে নোবাকে গুম করে ফেলেছে। কিন্তু কে করলো এমনটা? আমার জানা মতে এখানে কারোর সাথে আমার কোনো দুশ্মনী নেই। যদিও বলি আয়নের কথা, সে তো আমার কাছে বন্দি ছিল। তাহলে কে এমন করতে পারে? তবে মনে মনে এটা ভেবে খুশি যে নোবা বেঁচে আছে। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে রাস্তা দিয়ে হাঁটছি। উদ্দেশ্য হেঁটে হেঁটে বাড়ি যাব। হঠাৎ আমার সামনে থাকা একটা গাড়িতে আমি দেখতে পাই নোবা বসে আছে। নোবাকে দেখে আমি যেন আরও উত্তেজিত হয়ে পড়ি। আমি সেই গাড়িকে উদ্দেশ্য করে দৌড় দিলাম। খুব দ্রুত যাচ্ছি। যতই কাছে যাচ্ছি আমার মন আর মানছে না। সেই গাড়ির খুব কাছে চলে এলাম। কিন্তু যখন গাড়ির কাছে গিয়ে আমি গাড়ির দরজা খুলি, তখন সেখানে নোবাকে দেখতে পাই না। যাকে দূর থেকে দেখে নোবা মনে করে ছুটে এলাম, আসলে সে অন্য মেয়ে। আমি নিজের ভুল বুঝতে পেরে সরি বলে চলে আসি। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার যে আর যাই হোক নোবা বেঁচে আছে। এদিকে নোবা রুমে বসে আছে আর ভাবছে কে হতে পারে এই লোকটা যে আমাকে তুলে এনেছে। আর তার থেকেও বড় কথা, আজ আমি আয়নের সাথে থাকতাম, হয়তো এতক্ষণ আমাদের বিয়ে হতো। কিন্তু এখন তো কিছুই হলো না, উল্টে আমার জীবনে নতুন মোড় নিল। এমন সময় রুমে প্রবেশ করলো সেই লোকটি। লোকটি বলে, কি নোবা, ঘুমাচ্ছ নাকি? নোবা বলে, না ঘুমাচ্ছি না। আচ্ছা আপনি কেন আমাকে তুলে এনেছেন? লোকটি বলে, শুনতে চাও সেই গল্প? নোবা বলে, শুনতে চাই। লোকটি বলে, আচ্ছা তাহলে শোনো। আমি তখন কলেজে ফাইনাল ইয়ারে কলেজে। তখন দুজনের রাত চলতো, আমার আর ফাতেনের। ফাতেনা আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের দুজনের রাজত্ব চলতো। এটা বললে ভুল হবে, চলতো তো শুধু ফাতেনের, আর আমি ওর বন্ধু হয়েও ওর চাকর ছিলাম। তাও ভালোই চলছিল। হঠাৎ আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে ভর্তি হয়, নাম মাইশা। দিনটা কিবার ছিল কিংবা কত তারিখ ছিল আমার মনে নেই, কিন্তু কাহিনীটা মনে আছে। গোয়িং টু দ্য পাস্ট। আমি বললাম, এই ফাতেম? ফাতেম বলে, হ্যাঁ বল। আমি বললাম, দোস্ত আজ ক্রিকেট ম্যাচ আছে। ফাতেম বলে, কাদের সাথে? আমি বললাম, আরে ওই যে আম্পায়ার টিমের সাথে। ফাতেম বলে, আমি আসতে পারবো না, তুই যা। আমি বললাম, ফাতেম আমরা হারতে পারি, তুই না খেললে। ফাতেম বলে, আরে যা তো। আমি ওর কথা শুনে চলে আসি। আসার সময় হঠাৎ দেখি কলেজের গেট দিয়ে অনেকগুলো মেয়ে মাঠের দিকে যাচ্ছে। আমাদের কলেজে একটা নিয়ম ছিল যে যদি কোনো ক্রিকেট ম্যাচ হতো সব জুনিয়ররা যেত, সেখানেই যাচ্ছিল মেয়েগুলো। তাদের মাঝেই ছিল একজন মাইশা। আমি না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা বেরিয়ে আসে। আমার কথার মাঝে হঠাৎ কেউ বলে ওঠে, আরে দোষ, সত্যিই তো ওয়াও মেয়েটা। আমি চমকে উঠে সেদিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, ফাতেন তুই? ফাতেন বলে, হ্যাঁ দোস্ত আমি। আমি বললাম, মেয়েটাকে ভালো লাগছে? ফাতেন বলে, দোস্ত তুই তো জানিসই মেয়ে মানেই আমি সেখানে। আমি বললাম, কি? ফাতেন বলে, আরে চল খেলতে হবে তো। ফাতেন সেদিন অনেক ভালো খেলেছে। খেলার পরে ফাতেনকে মাইশা ডাক দেয়। মাইশা বলে, এই যে মিস্টার, হ্যালো। ফাতেন বলে, আমাকে ডাকছেন? মাইশা বলে, আপনাকেই। ফাতেন বলে, বলুন। মাইশা হঠাৎ বলে, 50 টাকা দিন। ফাতেন অবাক হয়ে বলে, কেন? মাইশা বলে, আরে আমি বাজি ধরেছিলাম আপনি ডাক মারবেন, কিন্তু মারেননি। আপনার জন্য আমার টাকা লস গেছে, এখন টাকা দেন। ফাতেন বলে, আরে বাস, বাজি ধরলেন আপনি আর টাকা দেবো আমি? মাইশা বলে, হ্যাঁ আপনাকে দিতে হবে, জলদি দেন। ফাতেন সবার সামনে কথা বলতে পারলেও কেন যেন সেদিন একদম চুপচাপ মেয়েটিকে টাকাটা দিয়ে দেয়। দুদিন পরে আবার ম্যাচ হয়। সেই ম্যাচে ফাতেন ইচ্ছে করে ডাক মারে। এবারও মাইশা ডাকে, এই যে, হ্যালো ফাতেন। বলে, হ্যাঁ বলুন। মাইশা বলে, আজ 100 টাকা দেন। ফাতেন অবাক হয়ে বলে, কি, প্রতিদিন টাকার পরিমাণ বাড়ে নাকি? মাইশা বলে, হ্যাঁ আজ 100 টাকা ধরেছিলাম যে আপনি 50 করবেন, কিন্তু ডাক মেরেছেন, এখন আমার টাকা দেন। ফাতেন সেদিনও টাকা দিয়ে দেয়। কিছু করার নেই তার, সে যেন একদম চুপ, বাচ্চার মতো লাগছে তাকে। আমি বললাম, কি রে, মাইশাকে পছন্দ হয়েছে? ফাতেন মুখে হাসি ফুটিয়ে বলে, ধুর। ফাতেনের মাইশাকে পছন্দ হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে কিছুদিনের মাঝে তাদের রিলেশন শুরু হয়ে যায়। ভালোই চলছিল তাদের রিলেশন। ফাতেম সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো। হঠাৎ একদিন আমাদের পাড়ার বড় ভাই আলিফ ভাইয়ের ছোট ভাই মানে আরমানের সাথে ফাতেমের ঝগড়া লাগে।
ঝগড়ার কারণ সে মাইশাকে টিচ করেছে। এক পর্যায়ে ফাতেনের রাগ বেশি হয়ে গেলে সে আরমানকে খুন করে ফেলে। খুনটা সহজেই যে চাপা দিয়ে ফেলে, অ্যাক্সিডেন্ট বলে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছুদিন পর এদিকে আলী পাই চুপ থাকেনি। তার ভাইয়ের মৃত্যুর কারণ শুনে সে চুপ থাকতে পারেনি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কলেজে। ফাতেন আর আমি বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে চেঁচানোর আওয়াজ আসে। সে চেঁচাচ্ছে, সে আর কেউ না, সে হলো মাইশা। মাইশা ফাতেনের নাম ধরে ডাকছে আর দৌড়ে আমাদের দিকে আসছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজটা ছিল গুলি করার। হ্যাঁ, পেছন থেকে আলী পাই গুলি চালিয়েছিল মাইশার উপর। আমি আর ফাতেন দৌড়ে মাইশার কাছে যাই, কিন্তু মাইশা তখন প্রায় শেষ। ফাতেন মাইশাকে উঠাতে যাবে, তখনই মাইশা বলে ওঠে, ফাতেন, আমি আর বাঁচব না, কিন্তু যাওয়ার আগে এটুকু বলে যাই, প্লিজ তুমি মারামারির দুনিয়া থেকে বেরিয়ে যাও। আর আমার কসম, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ হিসেবে কিছুই করবে না। আর হ্যাঁ, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকবে। আমি সবসময় তোমার পাশে থাকব। এই বলে মাইশা মারা যায়। আলী পাই ফাতেনকে কিছুই করে না, শুধু এটুকু বলে যায় যে দেখো, নিজের কেউ মরলে কেমন লাগে। এই বলে লোকটি থামালো। নোবা বলে, আচ্ছা, এই গল্পের সাথে আমার কি সম্পর্ক? লোকটি বলে, তা তুমি পরে বুঝবে। নোবা এ বলে লোকটি চলে যায়। তারপর নোবা রুমে শুয়ে থাকে। নোবার মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে লাগলো। সে মনে মনে ভাবছে, কে এই ফাতেম? আর এই লোকটাই বা কে? কেনই বা এমন করেছে সে? আর মাইশার মৃত্যুর সাথে এই লোকটার কি সম্পর্ক? এসব ভাবতে ভাবতেই হঠাৎ নোবার চোখে একটা ডায়েরি পড়ল। সে বিছানা থেকে উঠে সোজা ডায়েরির কাছে চলে যায়। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে, কিন্তু তাতে যা লেখা ছিল তা সে কল্পনাও করতে পারেনি, এবং সে চিন্তাও করতে পারেনি যে এইটা হতে পারে। ডায়েরির প্রথম পৃষ্ঠাতে লেখা ছিল, মোস্তাকবির লাভ মাশা। নোবা মনে মনে বলে, তার মানে এই লোকটার নাম মোস্তাবির। সেই ডায়েরির পরের পেজে গিয়ে দেখতে পাই সেখানে লেখা, কলেজে যখন তুমি প্রবেশ করলে, মায়েশা সেদিন থেকে তোমাকে ভালোবাসি আমি, কিন্তু ফাতেনও যে তোমাকে ভালোবাসে, ও কি যে আমি কিচ্ছু করতে পারবো না। তৃতীয় পৃষ্ঠার পরে আবার লেখা, আজ তুমি ফাতেমের গার্লফ্রেন্ড। আমার সামনে তোমরা হাসছো, খেলছো, তোমাকে আমি কিছুই করতে পারছি না, কিন্তু সহ্য করতে পারছি না মাইশা। এরপর অনেকগুলো পৃষ্ঠা উল্টানো। নোভা কিন্তু শেষের দিকে গিয়ে লেখাগুলো দেখে। লেখা আছে, সরি মাইশা, তোমাকে মারতে বাধ্য হলাম। আমি অনেক ভালোবাসি তোমাকে, তাই ফাতেনের সাথে তোমাকে রেখে সহ্য করতে পারলাম না, মাফ করে দিও আমাকে। নোভা যেন এটা পড়ে বিরাট রকমের একটা শখ খায়। তার মানে এই লোকটাই মেরেছে মাইশাকে, কিন্তু এই ফাতেনটাই বা কে? আরে আমাকেই কেন ধরে আনা হয়েছে? নোবার যেন মাথা ফেটে যাচ্ছে। সে আর ভাবতে পারছে না, তাই সব ভাবনা ছেড়ে আয়ানের কথা ভাবতে লাগলো। এদিকে আমি রাস্তাতে যাচ্ছি, হঠাৎ আমার সামনে একজন লোক পড়ে। সে আর কেউ নয়, আমারই এক বন্ধু। তাকে দেখে পুরোই মাথা ঘুরে যায়। রীতিমতো আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি। এমন মনে হচ্ছে আমি যেন শূন্যে দাঁড়িয়ে আছি। এদিকে আমার বন্ধু আমাকে দেখেই দৌড় দেয়। আমি তো বড় রকমের শখ খাই, কারণ ও তো মারা গিয়েছিল। তাহলে ও এখানে কিভাবে? আমি আর দেরি না করে ওর পিছনেই, বরং কিছু দূর যাওয়ার পথেই ওকে ধরে ফেলি। এক হাতে ওর শার্টের কলার ধরে, অন্য হাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কী রে, দৌড়াচ্ছিলি কেন আমাকে দেখে? আর তুই না মারা গেছিস? আমার কথা শুনে সে ভয় পেয়ে যায়। ভয়ে থরথর করে কাঁপছে। দুহাত জোর করে সে বলে, ভাই, ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, কি করেছিস তুই, বল। সে বলে, আসলে ভাই। তারপর আমাকে আমার বন্ধু এমন কিছু বলে যা শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। এই কি করে সম্ভব? এদিকে মোস্তাক আবিরের মা নোবার সাথে তার বিয়ের সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। এসবের মধ্যে নোবা মন খারাপ করে বসে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে। প্রেম করেছে একজনের সাথে, তার সাথে বিয়ে না হয়ে হলো অন্যজনের সাথে। তারপর তাকে ছেড়ে যখন নিজের ভালোবাসার মানুষের কাছে পালিয়ে যেতে চাইল, তখন অন্য একজন ছো মেরে তুলে নিয়ে আসে এবং ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে নোবা কিছুই করতে পারছে না। এত কিছুর মধ্যেও একবারের জন্য আমার কথা তার মনে পড়েনি। নানান ভাবনায় মগ্ন নোবা। এটা দেখে মোস্তাক আবিরের মা বলে, কী রে মা, তোর মন খারাপ লাগছে?
নোবা বলে, না আন্টি, তেমন কিছু না। মোস্তাক আবিরের মা বলে, আরে মা বলেই ডাকতে পারো আমাকে, আর দুদিন পরে তো আমার বৌমা হবে, আর হ্যাঁ, তোমার মা বাবাকেও আমরা মানিয়ে নেব। এই বলে মোস্তাক আবিরের মা চলে গেল। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর নোবা শুয়ে শুয়ে আয়ানের জন্য কাঁদছে। আজ হয়তো সে আয়ানের কাছে থাকতো, কিন্তু আয়ানের কি আমার কথা একটুও মনে পড়ছে না? নোবা কাঁদছে, কিন্তু সেই কান্না আয়ানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি অনেক আগেই আয়ানকে ছেড়ে দিয়েছি। আমার মতো সেও জেনে গেছে যে নোবা মারা গেছে। এরপর আর তাকে দেখা যায়নি। আজ নোবা আর মোস্তাক আবিরের বিয়ে। সবাই খুব খুশি। মোস্তাক আবিরের বোন বলে, কি ভাবি, তুমি রেডি হচ্ছ না কেন? চলো আমি রেডি করিয়ে দিই তোমাকে। তারপর নোবার হবু ননদ ইরা নোবাকে রেডি করছে। পার্লার থেকে লোক আসা শুরু হয়ে গেছে। সবাই মিলে নোবাকে সাজাতে লাগলো। সব সাজগোজ শেষ করে নোবাকে নিয়ে বসিয়ে দিল মোস্তাক আবিরের সামনে। নোবাকে দেখে মোস্তাক আবির যেন চোখ সরাতে পারছে না। ওর সামনে কোনো মনুষ্য নয়, যেন স্বর্গের কোনো হুর বসে আছে। সবার মুখে মুখে নোবার রূপের প্রশংসা চর্চা হচ্ছে। এদিকে কাজী সাহেবও বসে আছেন। এখন বিয়ে পড়ানোর পালা। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে কেউ প্রবেশ করলো বাড়ির ভেতর। সে আর কেউ নয়, আমি হল ঘরে প্রবেশ করে বললাম, থামুন মিস্টার ফারহান। মোস্তাক আবির ওরফে নীল সাহেব। মোস্তাক আবির পেছন থেকে কারো মুখে নিজের পুরো নাম শুনে হকচকিয়ে পেছনের দিকে তাকায়। তাকিয়ে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, ফাতেমা তুই? এদিকে আমার চোখ নোবার টিভে আটকে গেল। মোস্তাক আবির আর নোবা একসাথে বসে আছে। এটা দেখে যেন আরও মাথায় আগুন উঠে গেল। এদিকে নোবা মোস্তাক আবিরের মুখে আমার নাম ফাতেমা শুনে বড় ধরনের একটা ঝটকা খায়। আমি বললাম, হ্যাঁ, আমি ফাতেন মোবাশ্বির ইসকাম। নোবার মাথায় কিছুই কাজ করছে না। নোবা মনে মনে বলে, কি হচ্ছে এটা? কাহিনী কি? মোবাশ্বির বলল, তাহলে ফাতেম, কিন্তু এত কিছু কেন হলো? আমাকে কেন কিডন্যাপ করা হলো? ওর মাথায় যেন কিছুই আসছে না। আমি বললাম, আমার বউকে বিয়ে করছো বন্ধু, আর আমাকেই দাওয়াত দিলে না? মোস্তাক আবির বলে, ফাতেম দেখ। আমি বললাম, দেখা দেখি টাইম নেই, তুই তো সেই নিচ রে। মোস্তাক আবির বলে, তোর থেকে কমই আছি। আমি বললাম, আমি কি করেছি? মোস্তাক আবির বলে, কি করেছিস তুই? আমার ভালোবাসায় কেড়ে নিয়েছিস তুই। ফাতেম, আমার জীবন নরক বানিয়ে দিয়েছিস। আমি বললাম, ও তাই? মোস্তাক আবির বলে, হ্যাঁ, তোর জন্য আমি নিজের ভালোবাসাকে নিজের হাতে মেরেছি। আমি বললাম, ভুল বললি তুই। আমি তোর ভালোবাসাকে কেড়ে নিইনি, বরং তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তাকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিস। তুই খুব ভালো করেই জানিস মায়েশা আমাকে ভালোবাসে, আর আমি মায়েশাকে ভালোবাসি। মোস্তাক আবির বলে, মায়েশাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুই যদি মাঝে না আসতি তাহলে হয়তো মায়েশা আমার হতো। আমি বললাম, কই, তুই তো কখনো বলিসনি তুই মায়েশাকে পছন্দ করিস। মোস্তাক আবির বলে, বললে কি করতি? আমাকে দয়া করতি? আমি তোকে জীবনেও ক্ষমা করব না। আমি বললাম, তুই আমাকে কি ক্ষমা করবি? আমি তোকে কোনোদিনও মাফ করব না। ফারহান, মোস্তাক আবির, নীল, সব সময় আমার কাছ থেকে আমার সব খবর শুনলি, আর সুযোগ বুঝে আমার বউকেও তুলে নিলি। মোস্তাক আবির বলে, হ্যাঁ, সব আমার প্ল্যান ছিল। তুই নতুন করে ভালোবাসতে শিখেছিস, নতুন কাউকে ভালোবাসবি, সুখে থাকবি। তা আমি হতে দেব জীবনেও না। তাই আমি নোবাকে কিডন্যাপ করি। তুই যেমন আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলি, তাই আমি তোর ভালোবাসা কেড়ে নিয়েছিলাম। আর নোবার লাশ বানিয়ে আর একজনের লাশ রেখে দেই, যাতে দুনিয়া নোবাকে মৃত ভাবে আর ও আমার থাকে। আমি মুচকি এসে বললাম, কিন্তু তুই ফেল, এখন তোকে মরতে হবে। মোস্তাক আবির বলে, আমি মরব। এ বলে হো হো করে হেসে ওঠে। আমি বললাম, হ্যাঁ, এই দেখ। এই বলে আমি সোজা গিয়ে ফারহানের গলায় ছুরি ধরি। আমি বললাম, খুব কষ্ট দিয়েছিলি না আমার মায়েশাকে? এখন দেখ আমি কি করি তোর সাথে। এই বলে সোজা ফারহানের গলায় চাকু একটু বিধিয়ে দেয়। তাতেই মোস্তাক আবির ছটফট করে উঠল। আমি বললাম, কি রে, খুব কষ্ট হচ্ছে তাই না? তার চেয়েও বেশি কষ্ট পেয়ে মরেছিল আমার মায়েশা। এমন সময় হঠাৎ বাইরে থেকে পুলিশ এন্ট্রি করে ভেতরে। আসলে এসবের ভেতরে মোস্তাক আবিরের মা সবার আড়ালে গিয়ে পুলিশকে ফোন করেছিল।
তারপর সব শুনে পুলিশ মোস্তাকাবিরকে গ্রেপ্তার করে, এমনকি মোস্তাকাবির সব স্বীকারও খায়। এদিকে নোভা এসব দেখে পাথর হয়ে গেছে। পুলিশ যাওয়ার সময় আমাকে বলে গেল আমি যেন সময় করে পুলিশ স্টেশনে যাই। আসলে নোভার নিখোঁজের যে এফআইআর করা হয়েছে সেটা এখনও ক্লোজ করা হয়নি। এখন যখন নোভাকে পেয়ে গেছি তাই এফআইআরটা ক্লোজ করতে হবে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নোভাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। পুরো রাস্তা নোভার সাথে আমার কোনো কথা হলো না, এমনকি আমিও নোভার সাথে কোনো কথা বললাম না। একসময় ওকে নিয়ে বাসায় চলে এলাম, কিন্তু এত কিছুর পরেও নোভার মন থেকে আয়নের কথা মুছে যায়নি। নোভা বাসায় এসেই আয়নের কথা বলতে শুরু করে। আমি তার কোনো প্রত্যুত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। ওর বকবক শুনতে শুনতে আমার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। এবার আমি বাধ্য হলাম ওকে একটা ভিডিও দেখাতে। পকেট থেকে ফোনটা বের করে ভিডিওটা অন করে ওর সামনে ধরলাম। নোভা আমার হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা যত দেখছে নোভার মুখ ক্রমশ পরিবর্তন হচ্ছে। আমি মনে মনে ভাবলাম এবার অন্তত সব কিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ নোভা অবাক করে যা বলল, যা বলল, সত্যি তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি সে এমন করবে। ওর কথা শুনে ওর কাণ্ড দেখে আমি বিস্ময় অবাক হয়ে যাই। মনে হচ্ছে আমার চোখ ফেটে এখনই জল গড়িয়ে পড়বে। এরপর যা হলো, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।